হ্যাঁ, নমস্কার, শুভ অপরাহ্ন। সবাই নিশ্চয়ই ভালো নমস্কার আছেন। স্যার। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। স্যার শুভ সন্ধ্যা। নমস্কার। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুহু, জান্নাতুহু। ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি স্যার? হ্যাঁ, অবশ্যই। আমার আগামী মাসের 15 তারিখ পর্যন্ত বা 20 তারিখ পর্যন্ত ভালো থাকতেই হবে, না থেকে উপায় নেই। ও আচ্ছা স্যার। এর মধ্যে যমরাজ আসলেও সে এসে দেখবে যে শূন্য হাতে নেই, অর্থাৎ তাকে নেওয়া যাচ্ছে না এখন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। ঠান্ডার দিনে একটু কষ্ট হচ্ছে ক্লাস করতে নাকি? তো এখন কিসের উপরে ক্লাস হবে বলেন, আপনারা বলবেন। সিরিয়াল তো অনেকটা হারিয়ে গেছি আমরা। ক্লাসের পূর্বে একটা কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের 2021 সালের ব্যাচ থেকে আমরা সকলে মিলিয়ে আপনাকে অভিনন্দন জানাচ্ছি পুনরায় বারবার নির্বাচিত হওয়ার জন্য সুযোগ্য মাননীয় মহাসচিব হিসেবে স্যার। আপনাদেরকেও স্যার আপনাকে মানে অভিনন্দন এবং শুভ নমস্কার। সেই সঙ্গে আর আমরা মানে সকল সদস্যকে বলি আমরা একটু হাততালি দিব স্যারের এই অভিনন্দনের জন্য। দেখুন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি ঘটেছিল আপনারা দেখেছিলেন। তো অনাকাঙ্ক্ষিতটুকুকে আমাদের বাদ দিতে হবে। আমাদের দেখতে হবে যে আমাদের ভিতরে যে নেগেটিভ অংশ আছে এটাকে আমরা বাদ দিই এবং পজিটিভ অংশকে গ্রহণ করি। যদি এই ইনস্টিটিউটের পজিটিভ কিছু থেকে থাকে সেটি আপনাদের, আর নেগেটিভ কিছু থেকে থাকে সেটি আমাদের। অর্থাৎ নেগেটিভ যে ঘটনা আপনাদের সামনে ঘটেছিল তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত, এবং এটা আমাদের। আমি পূর্বেই বলেছি যে খারাপ যে যা কিছু হবে সেটি আমাদের, আর ভালো যদি কিছু পেয়ে থাকেন এখান থেকে সেটি আপনারা গ্রহণ করবেন। তো নিশ্চয়ই সেদিন উপস্থিতি আপনাদের আরো ভালো লাগতো যদি ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতো, বা ওই সময় হঠাৎ আমি চলে না আসতাম শেষ না নামিয়ে, তাহলে আরো একটু ভালো লাগতো, বা আপনাদের আর একটু সময় দিতে পারলে। আমাদের সময় ছিল সন্ধ্যা 7টা পর্যন্ত, কিন্তু এই ঘটনার কারণে আর বসে থাকতে মন চাইলো না, তার জন্য চলে আসতে হলো। তার জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। আসলে সেই দিনটা অপূর্ণ রয়ে গেছে। সবার সঙ্গে একটু কথা বলা, বা আমরা যে সময় মিলিত হব, যে আমাদের কর্মকাণ্ড শেষ হওয়ার পরে সবার সঙ্গে যখন কুশল বিনিময় হবে, ঠিক সেই সময়টিতেই আমাদের একটি বাধা এসে তৈরি হলো। তো এই বাধা কেন তৈরি হলো? সকালবেলায় কিন্তু এই ব্যাপারে একটু ক্লাসে নীরজকান্তি রয় বাবু, মৌলভীবাজার, উনি বলেছিলেন যে আমরা মানুষ চিনব কিভাবে। মানুষ আর অমানুষ দেখতে কিন্তু সব মানুষের মতো, তো এর ভিতর আমরা চিনব কিভাবে? তো সেই চিনতে চিনতে ক্লাস শেষ হলো না, মানে ক্লাসের কিছু অংশ বাকি ছিল। মনে হয় আমাদের পরবর্তী স্যার এসকে ঘোষ স্যার মনে হয় আলোচনা করেছেন যে আমরা শেষ পর্যায়ে গেছিলাম যে বিদেশ গমন কিভাবে হবে। তা যদি আলোচনা হয়ে থাকে তাহলে তো ভালো, আর না হলে পরে আরেকদিন আলোচনা করে নেওয়া যাবে। তবে সংক্ষেপে একটু বলে রাখি যে বিদেশ গমন চতুর্থ, দশম, দ্বাদশ ঘর আপনারা দেখবেন। এইবার মানুষটি কিসের জন্য বিদেশ যাবে? যদি চিকিৎসার জন্য যায় তাহলে লগ্ন ভাবকে দেখতে হবে, সে দেহ মনের কষ্টের কারণে যাচ্ছে। যদি অর্থ উপার্জনের জন্য যায় তাহলে ধনভাবকে দেখতে হবে, সেই সাথে আয় ভাবকে দেখতে হবে। যদি সে ভাই বোনের সঙ্গী হিসাবে যায় তাহলে তৃতীয় ভাবকে দেখতে হবে। যদি বন্ধুর সহযোগিতায় যায় বা অংশীদারের সহযোগিতায় যায় তাহলে চতুর্থ ভাবকে দেখতে হবে। যদি বিদ্যা শিক্ষার জন্য যায় তাহলে পঞ্চম ভাবকে দেখতে হবে। যদি ব্যাধি পীড়ার জন্য যায় তাহলে লগ্ন এবং ষষ্ঠ ভাব, দুই ভাবকে দেখতে হবে। যদি বিবাহের সূত্রে বিদেশে অবস্থান করেছে, বাংলাদেশে এসে বিবাহ করে তাকে নিয়ে যাচ্ছে, এটি সপ্তম ভাবকে এবং চতুর্থ ভাবকে দেখতে হবে। তো এইভাবেই কিন্তু বিচার করতে হবে যে বিদেশে যে আমরা নিঃস্বরিক্ত হব কিনা সেটি অষ্টম ভাব দেখতে হবে। আবার নবম ভাবে আমাদের ভাগ্য কি অবস্থান করছে সেটির দিকেও লক্ষ্য রাখতে হবে।
দশমভাবে আমরা বাইরে যে বা বিদেশে যে নতুন করে কর্ম করতে পারবো কিনা বা চাকরি পাবো কিনা, ব্যবসা চালু করতে পারবো কিনা, এটি দশম ভাব তো অবশ্যই দেখতে হবে। আর কতটা আমরা সাকসেস হব তার জন্য কিন্তু আয় ব্যয় ভাব দুই ভাবই কিন্তু দেখতে হবে। অর্থাৎ কোনো ভাবকে জ্যোতিষ দেখুন, আপনারা যে সাবজেক্টেই যান, তো ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিকে যদি ফলো করেন, শুধুমাত্র ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিকে ফলো করলে ওই হোরারি অ্যাস্ট্রোলজিও যা আসবে দেখবেন যে আপনি নিউমারোলজিও তাই আসবে, পামিস্ট্রিও তাই আসবে, ঠিক একই সঙ্গে একই সূত্রে কথা থাকবে। অর্থাৎ ভারতীয় অ্যাস্ট্রোলজি জ্যোতিষের মাদার, সেখান থেকেই শাখা পোশাখার জন্ম। তো এই যে শাখা পোশাখা আসছে, এই শাখা পোশাখার প্রত্যেকটি কিন্তু একটির সঙ্গে আরেকটির সম্পৃক্ততা থাকতে হবে। তো এটির মিলন না ঘটলে কখনোই কিন্তু জ্যোতিষশাস্ত্র যে সাবজেক্টগুলো ভাই ভাই হবে না কখনো। তো ভাই ভাই হতেই হবে, না হলে ভুল, আর যদি হয় তাহলে সঠিক। তো যাই হোক, এখন ক্লাস কিসের উপরে চান আপনারা? আমরা আর একটি দুটি ক্লাস পরে আমরা যাব হচ্ছে, যেহেতু দুয়ারে 2022 এসে যাচ্ছে, তো আমরা 22-এ পড়লে আমরা প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজিতে যাব। যে তার আগে আপনাদের হরোস্কোপের ব্যাপারে বিশেষ করে আরো একটু ক্লাস হোক। আজকে আমাদের প্রিন্সিপাল মহোদয় উনিও যোগদান করবেন, ওনাকে সেভাবে বলা হয়েছে। আমাদের ঘোষ স্যারকেও আরো 2-3টি ক্লাসে যে হরোস্কোপ বিষয়ে আর একটু ভালো করে ব্যাখ্যা করার জন্য ইতিমধ্যে বলা হয়েছে। যে মান্ডেন অ্যাস্ট্রোলজির ক্লাসটা পেতে গেলে আমাদের ওই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির উপরে এবং কোন গ্রহ কোন দিককে দেখে এটি কিন্তু আমাদেরকে জানতে হবে, তবেই না আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজি বের করতে পারবো। তো এটা একটু কঠিন, তা যেহেতু নতুন বছর চলে আসছে, নতুন বছরের শুরুর দিকেই এটি হওয়ার দরকার। কারণ মান্ডেন অ্যাস্ট্রোলজি দিয়ে বাৎসরিক যে রাষ্ট্রগত বিভিন্ন ঝড় ঝঞ্ঝা, রাষ্ট্রের গোলযোগ, এই যে ব্যাধি পীড়া, যুদ্ধ বিগ্রহ, এগুলো বিচার করা হয়। তো এগুলো বছরের শুরুর দিকে না হলে আসলে জমে উঠবে না। তো বলুন, আজকে কিসের উপর ক্লাস হবে? স্যার আমাদের যে ভিডিওগুলো যেগুলো পেন্ডিং আছে স্যার, ভিডিওগুলো আমাদের সবাই অপারগ হয়ে গেছে। এমনও আছে যে 2 রাত কাজ করছে, 1 রাত ঘুমাচ্ছে, 1 রাত কি দিনও ঘুমাচ্ছে। তবে আজ অথবা আগামীকালের মধ্যে সব ভিডিও পেয়ে যাবেন। 3 দিন ছুটি দেওয়া হয়েছে, যে আর 3 দিন কোনো নাইট করা লাগবে না বা কোনো কাজ বন্ধ করে দেওয়া হয়েছে 3 দিন বিশ্রামের জন্য। সেই 3 দিনের আজকে প্রথম দিন, তার মানে আজকের বিশ্রাম নিয়ে উঠে হয়তো ওই ভিডিও আপলোড হয়ে যাবে। স্যার, আমি যখন সৌভাগ্যক্রমে আপনার চেম্বারে গিয়েছিলাম, তখন একজন ওখানে আসছিল তার আয়ুর বিষয় নিয়ে কিছু কথা বলতে। তখন আপনি সফটওয়্যারে একটা ম্যাটার আমাকে জানালেন। প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে ওই সংখ্যাটা চলে আসে। সেই ক্ষেত্রে কি স্যার ওই বিষয়ে আজকে আলোচনা করা যায়, যে আয়ুর ম্যাটারটা নিয়ে? না, আয়ু বিচারের কয়েকটি অনেকগুলো সূত্র, এই অনেকগুলো সূত্র নিয়েই একদিন আলোচনা করতে হবে, তা নাহলে মাঝপথে হলে অনেকেই বুঝবে না। যেমন নিরাপদ বাবু বুঝবেন না, ওনাকে বোঝানো খুব কঠিন হবে। তারপরে পরমা রয় হয়তো একটু কম বুঝবে। আমাদের বিশেষ করে যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, নাম কি, শুভম বিশ্বাস, এদেরকেও দরকার আছে। মানে আয়ু বিচারের ক্লাসে একটু উপস্থিতি থাকার দরকার। মানে ওই ক্লাসটা তো আর বারবার হবে না। এই ক্লাসটা যেমন সারা জীবন লাগবে, ওই পঞ্জিকা দেখা ক্লাসটিও সারা জীবন লাগবে। কিছু কিছু ক্লাস আছে যে ক্লাস আপনারা একেবারে যতদিন এই পেশায় থাকুন না কেন, সে ততদিন কিন্তু লাগবেই। তাছাড়া আমার বের করা যে শর্টকাট পথ, ওই শর্টকাট পথ তো আর সূত্র নয়, সূত্র দিয়ে বের করতে হবে আপনাদের। সূত্র দিয়ে বের করতে করতে এক সময় দেখবেন মুখস্থ হয়ে গেছে, তখন আর ওই সূত্রের প্রয়োজন হবে না। তখন দেখবেন যে আপনারা অটোমেটিক বের করে ফেলতে পারতেছেন। স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে গোচর ফল, যেটা গোচর, যেমন একজন জাতকের হরোস্কোপ, তার জন্মকালীন সময় তার হরোস্কোপ, এবং
বর্তমান সময়ে তার হরস্কোপ, ওই গোচরটা তার হরস্কোপ এফেক্ট করতেছে বা রেজাল্ট আনতেছে। এখন একজন জাতক, সে তার জন্মস্থান বাংলাদেশ, ধরলাম ঢাকাতে, কিন্তু সে বর্তমানে অবস্থান করতেছে ইউএসএ তে। তাইলে এখানে যে সময়ের পার্থক্য স্যার, তাইলে ওইখানে কি গোচরটা কি ইউএস এর গোচর হবে নাকি বাংলাদেশের গোচর হবে? আপনার কাছে আপনি আমার বিচার প্রশ্ন করছেন কি বাংলাদেশে বসে তার বিচার করবেন না ইউএসএ তে যেয়ে তার বিচার করবেন? না না, ইউএসএ তে তার গোচর, কোন গোচরটা তার এফেক্ট করবে? ইউএস এর গোচরটাতে সে যেখানে অবস্থান না, করতেছে সেইখানে বিচারক তার- যেখানে বসে আছে, বিচারক যেখানে বসে আছে সেই জায়গার গোচরটি হচ্ছে ইফেক্টেড হবে। প্রশ্নকর্তা যখন প্রশ্ন করছে তখন গণক যেখানে বসে আছে সেই জায়গার লগ্ন স্ফুট ধরে বা সেই জায়গার অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুযায়ী যে লগ্ন স্ফুট হবে সেটি প্রশ্ন লগ্ন ধরে তারপর বিচার করতে হবে। কারণ আপনি স্থায়ী, আমার আপনি- সরি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে তার হরস্কোপ আছে, হ্যাঁ তার হরস্কোপ আছে, সে জন্মস্থান তার বাংলাদেশের ঢাকাতে, হ্যাঁ কিন্তু সে বর্তমানে অবস্থান করতেছে ইউএসএ তে। হ্যাঁ করতেই তাইলে পারে। এই যে সময়ের পার্থক্য, সে বর্তমান তাইলে সময় ওইখানে- জানতে আসছে, এটা তো আপনি দশান্তর দশা দিয়েই বের যার জন্ম তারিখ আছে, জন্ম সময় আছে, তাকে তো দশান্তর দশা দিয়েই আপনি বের করে দিতে পারেন। সে আমেরিকায় অবস্থান করে বিদায় আমেরিকার গোচর হবে 12 ঘন্টা পরে দিয়ে বা 11 ঘন্টা পরে দিয়ে, এটা তো হতে পারে না। আমি সেটাই জানতে চাইছিলাম স্যার। হ্যাঁ, দেখুন আপনাদের কাছে যারা ভাগ্যফল প্রত্যাশী আসবেন, বলা হয় স্যার, হ্যাঁ বলুন। স্যার দশান্ত দশা দ্বারা যেভাবে ফল বলা হয় স্যার, এই ব্যাপারে একটা ক্লাস দিবেন স্যার। দশা অন্তর দশায় মানে ফলাফল বলা, প্রেডিকশন করা। আচ্ছা, আপনার দশা অন্তর দশা কি বের করতে পারেন সবাই? সবাই পারেন? তার দশাতত্ত্ব চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্র থেকে ধরে বিন্দুতে দশ করা হয়। হ্যাঁ, কোন যদি নক্ষত্রে চন্দ্র কি, রোহিণী নক্ষত্রে যে হ্যাঁ, কোন নক্ষত্রে কিসের দশা হয় এগুলো সবার জানা আছে? হ্যাঁ জানা আছে স্যার, এগুলো ক্লাস আমরা পাই। ও আচ্ছা, হোক তাহলে দশা বিচার পদ্ধতি নাকি? স্যার হ্যাঁ, ওই ক্লাসটা স্যার আরেকবার নেবেন, মানে সকলে সে সময় উপস্থিত ছিল না স্যার। কোনটা? স্যার এই দশা অন্তর্দশার ব্যাপারে স্যার। হ্যাঁ, দশা বিচার পদ্ধতি। জি স্যার। তাহলে আমাদের একটি হরোস্কোপ তো লাগবেই সেক্ষেত্রে, তাই না? তো একটি হরোস্কোপ বলুন, সকালের মতো করুন। একজনে তারিখ বলুন, একজনে মাস বলুন, একজনে সাল বলুন, বলে একটি হরোস্কোপ তৈরি করুন। 22 তারিখ। লিখলাম 22 তারিখ। মাস বলুন। 7 মাস। 7 মাস। সাল বলুন। স্যার 1993। 1993 লিখলাম। টাইম বলুন। সন্ধ্যা 6টা। 6টা না দিয়ে 6:30 PM দিলাম। এবার জন্মস্থান ঢাকা দিলাম না কলকাতা দেই? আজকে শুধু ঢাকা দিচ্ছি। শান্তনু ভট্টাচার্য নাকি শান্তনু বাবু বলবে কি আমাদের কলকাতা কখনো লেখে না, তো আমরা কলকাতা লিখি একটু। স্যার লেখেন স্যার। তো লিখলাম কলকাতা। এবার হরোস্কোপ বের করুন। জন্মস্থান কিন্তু কলকাতা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। বের করেছেন না আমি বের করব? স্যার বের করেছি স্যার। লগ্ন হচ্ছে মকর স্যার। মকর লগ্ন।
স্যার দ্বিতীয় শনি, শনি, পঞ্চমে কেতু শুক্র, কেতু, ষষ্ঠে বুধ, শুক্র, সপ্তমে রবি স্যার অর্থাৎ কর্কটে, রবি, স্যার অষ্টমে চন্দ্র মঙ্গল, নবমে বৃহস্পতি, একাদশে রাহু স্যার। বিংশোত্তরী কিসের দশায় জন্মগ্রহণ করেছে? স্যার শুক্রের দশা পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র শুক্রের দশা কত বছর পর্যন্ত ভোগ না করেছে? স্যার পুষ্যা না স্যার, পূর্ব ফাল্গুনি স্যার, দুঃখিত স্যার। পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আচ্ছা, শুক্রের দশা কত সাল পর্যন্ত পেয়েছে? কয় বছর, কয় মাস, কয় দিন? স্যার 1993 হতে 2007 সাল পর্যন্ত পেয়েছে স্যার। কোন মাসের কত তারিখ থেকে? মানে 22/7/1993 তো তার জন্ম। জি স্যার। এটা শেষ হলো কত তারিখে? আর একটু বামে লিখি। 6/3/2017 স্যার। জন্ম হচ্ছে 22/7/1993 স্যার। শেষ হয়েছে স্যার 6/3/2007 শুক্রের দশা। 1993। এটা শেষ হয়েছে 6/3/2007। 2007 শুক্রের পরে স্যার রবি স্যার। হ্যাঁ, রবি লিখেছি। বলেন কবে শেষ হয়েছে? 6/3/2013। 6/3/2013। তারপর চন্দ্র। তারপর চন্দ্র স্যার 6/3/2023 শেষ স্যার। 6/3/2023। মঙ্গল স্যার 6/3/2030 শেষ স্যার। 6/3/2030। রাহু স্যার হ্যাঁ। 5/3/2048 স্যার শেষ। 5/3/2048। বৃহস্পতি স্যার 5/3/2064 স্যার। 5/3/2064। 64। হ্যাঁ। শনি স্যার 6/3/2083 স্যার। 6/3/2082। স্যার ইনার তো অত আয়ু নেই স্যার, আর বলবো? না, আরো বলেন। শনি, আচ্ছা স্যার বুধের দশা স্যার 6/3/2100। বুধ 6/3/2100। কেতু স্যার 6/3/2107। 6/3/2107। তাহলে এই যে এখানে একটু দেখুন যে শুক্রের দশা 20 বছর বিংশোত্তরী মতে, তাই তো? জি স্যার। তা 20 বছরের মধ্যে সে ভোগ করেছে কি 6 বছর 3 মাস না, কতদিন ভোগ করেছে এখানে? এটা বিয়োগ করতে হবে 2007 পর্যন্ত। 1993 2007, 3 এর কত হলে 7 হয় 4, 9 কত 10 হয় 1, হাতে 1 9 1 10 0, 1 1 2 0, 7 আর কত হলে 15 হয় 8 মাস, আর হচ্ছে 22 দিন, 22 আর কত হলে 36 হয়, 22 আর 10 32, আর 4 14। তাহলে 14 দিন 8 মাস 14 বছর। 14 দিন 8 মাস 14 বছর সে শুক্রের দশা ভোগ করে তারপরে রবির দশা 6 বছর আসছে। তো এই যে দশার বছরগুলো কি আপনারা জানেন যে রবি 6 বছর, চন্দ্র 10 বছর, মঙ্গল 7 বছর, রাহু 18 বছর, বৃহস্পতি 16 বছর, শনি 19 বছর, বুধ 17 বছর, কেতু 6 বছর। এটা জানেন তো আপনারা সবাই? জানি। বিংশোত্তরী মতে জানেন এটা? না জানলে একটু লিখে নিন। হ্যাঁ জানি। না জানলে একটু লিখে নিন। স্যার
এবার আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে শুক্রের দশা তার কেমন গেছে, তাই তো? স্যার শুক্রের দশা ভোগ করেছে হচ্ছে 13 বছর 7 মাস 15 দিন স্যার। 13 বছর 7 মাস 15 দিন, তাহলে আমার বিয়োগে ভুল গেল। 12 3 15, হ্যাঁ স্যার, সেটাই 28 7 15, হ্যাঁ 7 মাস হবে, হাতে 1 রয়ে গেছে তো 7 মাস হবে, আর 14 দিনের জায়গায় 15 দিন হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা হোক, 15 বছর 7 মাস 13 দিন সে ভোগ করেছে। না স্যার 13 বছর স্যার। ওই 13 বছর, সরি, 15 দিন 7 মাস 13 বছর, মানে 13 বছর 7 মাস 15 দিন ভোগ করেছে শুক্রের দশা। তো এই যে 13 বছর, শিশুকাল থেকে তার 13 বছর কেমন গেছে। এইবার মকর লগ্নের ক্ষেত্রে দেখুন আগে শুক্র কি অবস্থানে আছে। লোকটি জন্মগ্রহণ করেছে মকর লগ্নে। তো মকর লগ্নে জন্মগ্রহণ করলে মকর লগ্নের পঞ্চমে বসে আছে, পঞ্চম এবং নবমপতি শুক্র পঞ্চমে নিজ গৃহে বসে আছে। ওই পঞ্চম এবং দশমপতি, সরি, তা পঞ্চম দশমপতি সে পঞ্চমে বসে আছে নিচস্থ কেতুকে সঙ্গে নিয়ে। আগে দেখতে হবে ওই সবসময় মকর লগ্নের ক্ষেত্রে পাপ পুণ্য বিচার করতে হবে, যে শুভ গ্রহকে অশুভ গ্রহকে। বলেন, শুক্র একমাত্র শুভকারক গ্রহ, মঙ্গল ওই মানে মকর লগ্নের ক্ষেত্রে, তাই কিনা? বুধ শুক্র দুটি গ্রহই শুভ মকর লগ্নের ক্ষেত্রে, বুধ আর শুক্র দুটি গ্রহ তো শুভ। জি স্যার। হ্যাঁ স্যার, আর লগ্নপতি শনি মারক হতে পারে স্যার, রাহু মারক। শনি স্বয়ং মারক হতে পারে, শনিও তো মারক হতে পারে। জি স্যার। তবে শুক্র শনি, একাই রাজ্যকারী গ্রহ স্যার। হ্যাঁ শনি রাহু মারক লক্ষণাক্রান্ত হলে তবেই না মারক হবে, কারণ এই লগ্নের লগ্নপতি এবং ধনপতি শনি, সে মারক লক্ষণাক্রান্ত না হলে মারক হবে না, স্বয়ং মারক হবে না, মারক লক্ষণাক্রান্ত হতে হবে। যদিও শাস্ত্রে কিন্তু লেখা রয়েছে যে মকর লগ্নের শনি মানে স্বয়ং মারক। তো স্বয়ং মারক কিভাবে হলো? সে লগ্নপতি এবং ধনপতি, নিশ্চয়ই তার উপরে কোনো না কোনো পাপ দৃষ্ট, পাপযুক্ত বা বিরোধী গ্রহ তার সঙ্গে সম্পৃক্ত থাকবে, তবেই না কিন্তু সে মারক হবে। তাই বলে তো নাকি? মকর লগ্নের ধনপতি ধনভাবে বসে আছে, তাহলে সে মেরে দেবে? এই প্ল্যানেটটায় দেখুন তো, মকর লগ্নের ধনপতি ধনভাবে বসে আছে, এ মারক হবে কিনা? শনি তো স্বয়ং মারক, কিন্তু মারক হবে কিনা? কুম্ভের শনি তো পজিটিভ দেয় স্যার রেজাল্ট, যেহেতু মকর লগ্নের ক্ষেত্রে শনি শুভ স্যার। মকর লগ্নের ক্ষেত্রে শনি হ্যাঁ, শুভ কেন? স্যার, মারক শনি হবে। স্বয়ং মারক, তার মারক হবে তার কম। মারক মঙ্গলের স্বয়ং সপ্তম মারক। দৃষ্টি পড়েছে স্যার। আর শনির উপরে মঙ্গল চন্দ্রের দৃষ্টি পড়েছে, এবং শনিরও দৃষ্টি পড়েছে মঙ্গল চন্দ্রের উপর, জি স্যার। কিন্তু অষ্টম পতির কোনো দৃষ্টি পড়েনি, বা ধরুন আপনার ষষ্ঠ পতিরও কোনো দৃষ্টি পড়েনি। এটার ব্যাখ্যা একটু পরে যাই। তো আগে হচ্ছে আমাদের বুধ শুক্র দুটি গ্রহ তো শুভ। তো প্রথম পড়েছে শুক্রের দশা, আমরা শনির দশার সময় তারপরে শনি নিয়ে আলোচনা করি, তাহলে বেশি ভালো হবে। তো প্রথম শুক্রের দশায় সে জন্মগ্রহণ করেছে। শুক্র তো এই লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং শুভ ঘরেই বসে আছে, তাই তো? সে নিজ গৃহে বসে আছে, নিচস্থ কেতুকে সঙ্গে নিয়ে পঞ্চম ভাব, তাহলে বিদ্যাপতি বিদ্যাভাবে বসে আছে এবং শুভকারক গ্রহ। তার উপর কি কোনো পাপ গ্রহের দৃষ্টি আছে? রাহুর দৃষ্টি আছে, কিন্তু রাহুর দৃষ্টি তো থাকবে, কেতুযুক্ত থাকলে তো রাহুর দৃষ্টি থাকবেই। আর কারো কোনো দৃষ্টি আছে? বৃহস্পতির নবম দৃষ্টি আছে, দেখেন, আছে না? বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে না? জি স্যার। জি স্যার। তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি পড়লে শুক্র তখন শান্তিতে নাচবে না, আর কেতু তো নিচস্থ, কেতু তো বাধা সৃষ্টি করতে পারছে না। তার মানে তার বিদ্যা দিকটা ভালো হবে, স্বচ্ছ বিদ্যান হবে, যেটুক শিখবে সেটুক মানে প্রকৃত বিদ্যায় বিদ্যান হবে, এটি বলা যায় না? এইবার শুক্রের কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে সে, শুক্র কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, এটি কিন্তু আমাদের জানতে হবে। যেহেতু শিশুকাল অর্থাৎ বিদ্যা শিক্ষা শুরুর কাল,
13 বছর পর্যন্ত পেয়ে গেছে অলরেডি আপনার এই শুক্রের দশা। তা 13 বছরের মধ্যে তো আর সে সাবজেক্ট যাচ্ছে না, সে তো 9-এ না উঠলে, আমাদের দেশে 9-এ না উঠলে সায়েন্স আর্টস কমার্স হয় না, আর হচ্ছে ভারতবর্ষে তো মাধ্যমিক পাশ না করলে আপনার এই সায়েন্স আর্টস কমার্স হয় না। তো অনেকে তো আবার 10 বছর বয়সেও কিন্তু মানে ডাবল পিএইচডি করে যাচ্ছেন। তো এই শুক্র কোন সাইডে বিদ্যা শিক্ষা দিবে? আর্টসের দিকে দিবে স্যার, সৃজনশীল বিদ্যা যেটা সেই দিকে নিয়ে যাবে। কেন নেবে? স্যার বৃহস্পতি শুক্র তো স্যার সবসময় সৌন্দর্যের প্রতি এবং শিল্পকলার একটা বিষয় আছে, এখানে শিল্পের বিষয় আছে। হ্যাঁ, শিল্পকলা, এটা বলুন, শিল্পকলা সাহিত্য, সাহিত্য শিল্পকলার দিকেই সে ঝুঁকবে। এইবার শনির উপর বৃহস্পতির দৃষ্টি, ওই মানে শুক্রের উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টিটাও পড়েছে, আর লগ্নের উপর কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে। তাহলে সে শিল্পকলা সাহিত্যের কোন দিকে যাবে? সে কি এই এই জেমসের মতো মাথা জাগানো শিল্পী হবে, নাকি ইসের মতো লতা মঙ্গেশকর বা ধরুন আপনার এই আশা ভোসলে বা মান্না দে এরকম প্যাথেটিক শিল্পী হবে যদি শিল্পকলা সাহিত্য হয়? বা ধরুন ছবি আঁকবে, সে মোনালিসার মতো ছবি আঁকবে, ছবি এঁকে বিখ্যাত হবে, বা ধরুন ভালো কোনো ছবি আঁকবে, না টেরাকোটা আঁকবে, না বাঘ সিংহ ভাল্লুক আঁকবে, কোনটা আঁকবে? ছবি আঁকার দিকে সে দাবি দিতে পারতাম, যেহেতু স্যার ছবিটা খালি চোখে দেখে অনেক কিছু বোঝা যায় না, এটাতে গুপ্ত কিছু থাকে স্যার। হ্যাঁ, জয়ন্ত বাবু সঠিক উত্তর দিয়েছেন। ইনি কিন্তু আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হইতে পারে। কলা সাহিত্য শিল্প তো থাকবেই, সেই সঙ্গে সবচেয়ে আঁকা লেখার উপরে বেশি ঝোঁক থাকবে তার, কারণ কেতু দেবে তাকে গুপ্ত সাধনার ফল। কেতু যখন গুপ্ত সাধনার ফল দেবে পঞ্চম ভাবে, পঞ্চম ভাবস্থ কেতু, নিঃস্বস্থ কেতু, লোকে বলবে যে লেখাপড়ায় বাধা আসবে, কিন্তু এই প্ল্যানেটে লেখাপড়ায় বাধা আসতে পারে না, কারণ কেতু বাধা সৃষ্টি যেটুক করবে তার থেকে বেশি সাপোর্ট দেবে বৃহস্পতির দৃষ্টিতে, এবং বৃহস্পতি স্বয়ং লগ্নের উপরেও কিন্তু দৃষ্টি দিয়েছে, তো পঞ্চম ভাবেও দৃষ্টি দিল। তাহলে শিশু বেলায় তার পিতামাতা কেমন থাকবে এই দশাকালে? পঞ্চম ভাব থেকে তো পিতা বিচার করা হবে, চতুর্থ ভাব থেকে মাতা বিচার করা হবে, তো এবার পিতামাতা কেমন থাকবে? জয়ন্ত বাবু বলুন। তার পিতামাতার গোপন অসুখ থাকতে পারে স্যার, যেমন স্যার এই যৌনাঙ্গ জাতীয় বা মা যদি হয় তাহলে নারীজনিত রোগ থাকতে পারে তার মা। পিতারও এরকম হতে পারে স্যার, যৌনাঙ্গ জাতীয় রোগ হতে পারে স্যার, গুপ্ত রোগ। মায়ের ফিমেল ডিজিজ গুলো হতে পারে, কেন হতে পারে? স্যার তার মা মায়ের স্যার প্রথম সন্তান মিসক্যারেজ হতে পারে স্যার। কেন হবে? খুব কষ্টের সাধনা এই ছেলেটা আসছে স্যার। কেতু তো স্যার নিজস্ব শুক্রের সাথে স্যার। আচ্ছা, তা এখানে মার তার ফিমেল ডিজিজ গুলো হবে কেন? স্যার যেহেতু কেতু গোপনীয়তার প্রতীক স্যার, এর জন্য। না, চতুর্থ ভাব তো দেখুন, চতুর্থ প্রতি তো মঙ্গল, চতুর্থ প্রতি তো মঙ্গল, সে তো 10 মঙ্গল অষ্টমে থাকায়। হ্যাঁ, তাই এটা বলুন রক্ত দুষ্ট পীড়া হতে পারে, তার রক্ত দুষ্ট পীড়া, টিউমার, ফিস্টুলা, বা ধরুন আপনার পাইলস বা অস্ত্রোপচার, এই কারণে, এই মঙ্গলের কারণে হতে পারে। মঙ্গল দুষ্ট হয়েছে, শনি দৃষ্ট হয়েছে, এর জন্য হতে পারে। কিন্তু পঞ্চম ভাবে তো শুক্র পঞ্চমে নিজ গৃহে বসে আছে, এখানে তো তার উপর বৃহস্পতির দৃষ্টি পড়েছে, লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি পড়েছে, এখানে তো শুক্রের রোগ ব্যাধিগুলো করবে না, বরং শুক্রের যে ডায়াবেটিস, তারপরে ধরুন প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, ফিমেল ডিজিজ, এগুলো থেকে তো মুক্ত করবে। বরং শুক্র নিজ গৃহে না, একমাত্র শুভকারক গ্রহ না, তাহলে শুক্রের রোগগুলো কেন করাবে এখানে? তার বাবাকে কেন গুপ্ত রোগে ভোগাবে? তাহলে বৃহস্পতির অবদান কি এখানে? আর শুক্র শুভকারক গ্রহ,
সে শুভকারক গ্রহ নিজ গৃহে বসে আছে পঞ্চম দশমপতি, তাহলে তাকে শুভ ফল কি দেবে? এক কথায় সে যেমন স্বচ্ছ মানুষ হবে, তার পিতাও কিন্তু স্বচ্ছ সৎ মানুষ হবে এবং জ্ঞানী গুণী মানী মানুষ হবে। এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। দেখুন পঞ্চম ভাবে কিন্তু কোনো মানে পাপস্থতা ওখানে নেই। এবার যদি বলা হয় সে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে কি পাবে না, স্যার তাহলে তার বিচার কিভাবে হবে? স্যার হুম বলছি মারকপতি যে শনি, শনির দৃষ্ট তো শুক্রের উপরে আছে, সেই ক্ষেত্রে কি এফেক্ট করতে পারে? কই শুক্রের উপর শনির দৃষ্টি আছে? চতুর্থ আর শনি এই না, তৃতীয়, স্যার। শনি কি চতুর্থে দৃষ্টি দেয়? শনি তৃতীয় সপ্তম দশমে দৃষ্টি দেয়। তৃতীয় 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 সরি স্যার। শনির তো দৃষ্টি নেই। আর উত্তরাধিকার কিভাবে বিচার করবে স্যার? হ্যাঁ উত্তরাধিকারটা কিভাবে বিচার করবে স্যার? হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে সে কিছু পাবে কি পাবে না। এইবার ধরুন উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার তো পিতা আর মাতা দুজনেই রয়েছে, তো দুজনের কাছ থেকে পাবে। তো মায়ের কাছ থেকে পাবে না বাবার কাছ থেকে পাবে, এটাও কিন্তু একই সঙ্গে বিচার মায়ের করে কাছ যেতে হবে। থেকে পাইতে পারে স্যার। মায়ের কাছ থেকে পাইতে পারে স্যার, মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে মোটেই পাবে না, পাবে না, কারণ চতুর্থ আয়পতি মঙ্গল। এই লগ্নে মকর লগ্নে মঙ্গল কি? মঙ্গল স্যার পাপ গ্রহ স্যার। পাপ গ্রহ স্যার, হ্যাঁ মহাপাপ স্যার, মহাপাপ গ্রহ স্যার। আচ্ছা, মঙ্গল যদি মহাপাপ গ্রহ হয় তাহলে মঙ্গল সে অষ্টমে নিধন স্থানে বসে আছে, চতুর্থ আয়পতি, তার সুনির্দিষ্ট হয়ে চন্দ্রযুক্ত হয়ে, তাহলে কিভাবে মায়ের থেকে পাবে? বরং সে পিতার কাছ থেকে পাবে, পিতার শিক্ষা পাবে, পিতার আদর্শ পাবে, পিতার ধন সম্পদ পাবে, কিন্তু মাতার ধন সম্পদ থেকে সে বঞ্চিত হবে। হ্যালো স্যার হ্যালো হুম ও আচ্ছা ঠিক আছে। স্যার বলেন ঠিক কিনা বলেন। স্যার মাতার সম্পত্তি সে পাবে না, পিতার সম্পত্তি পাবে স্যার। হ্যাঁ, পিতার সম্পত্তিও পাবে, পিতার আদর্শ পাবে, পিতার শিক্ষা পাবে, পিতার তরফ থেকে সবকিছুই পাবে, কিন্তু মাতার তরফ থেকে পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা আছে। হ্যাঁ পিতা পুত্রের সম্পর্ক ভালো হবে স্যার। হ্যাঁ, এবং পিতা পুত্রের সম্পর্কও ভালো হবে। হ্যাঁ, শুধু চাবি নিয়ে যাও, চাবি, বাসার চাবি, তোমার আন্টিরা চলে আসছে। এইবার দেখুন আর কি হবে শিশুবেলায়, তার আর কি হতে পারে দোষায়, শরীর অন্তর্দশায়। সেটা তো পরে আসতেছি। এই শুক্রের দশায় আর কি হবে? এই সময় ওনার মা মারা সম্ভব আছে স্যার? হ্যাঁ, এবার বাবা আগে মারা যাবে না মা আগে মারা যাবে? স্যার মা আগে মারা যাবে স্যার। কোন দশায় মারা যাবে? স্যার চন্দ্রের দোষায়, শরীর অন্তর্দশায়। চন্দ্রের দশায়, শরীর অন্তর্দশা। এটা কি আন্দাজে বললেন না সঠিক বললেন? কেন যাবে? না স্যার, আমি বেশ কিছু এরকম বিলাসটি স্যার, মানে ওই তাদের মা বাবা মারা আছে দেখি। না, তা চন্দ্রের দশায় শনির অন্তর্দশা কিভাবে পেলেন আপনি? চন্দ্রের দশায় শনির অন্তর্দশা কিভাবে বের করলেন? স্যার শরীর স্যার কুম্ভমেলা স্যার। হ্যাঁ, কুম্ভে কুম্ভে। যদি হয় স্যার, তাহলে শরীর কিন্তু দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের উপরে দৃষ্টি দিচ্ছে, অষ্টম করে। হ্যাঁ, অষ্টম ঘরে এবং দৃষ্টি চন্দ্র দিচ্ছে। কিন্তু মঙ্গল যুক্ত আছে স্যার। হ্যাঁ, তাহলে চন্দ্রের দশায় শনির অন্তর্দশায় যে আর তার মঙ্গল মা মারা যুক্ত যাবে কি? আছে, স্যার। হ্যাঁ, স্যার চন্দ্রের মঙ্গলের দশা, দশা রাহুর অন্তর্দশা কি হতে পারে মঙ্গল স্যার? তো চতুর্থপতি, মানে মাতৃঘর। চতুর্থপতি তো মঙ্গল। স্যার এটা একটু যদি বলেন বুঝি। হ্যাঁ চতুর্থপতি তো মঙ্গল এখানে, তাহলে মঙ্গলের কানেকশন না দিয়ে আপনি শনির কানেকশন কেন দিলেন? স্যার স্যার মঙ্গলের চন্দ্র তো বিংশোত্তরী মাতৃঘর, মহাদশা স্যার,
মঙ্গলের বিংশোত্তরী মহাদশা অন্তর্দশা থাকবে স্যার রাহুর বা বৃহস্পতির, এবং স্যার প্রত্যন্ত দশা থাকতে হবে স্যার রাহু। কেননা স্যার আপনার হচ্ছে বৃহস্পতি হচ্ছে কোনো বয়োজ্যেষ্ঠ স্যার। এখানে মাতার যদি মৃত্যু হতে হয় তাহলে মঙ্গলের প্রথম কানেকশন মঙ্গলের দশা হতে হবে তার। এইবার মঙ্গলের দশা প্রথম হলো, এবার অন্তর্দশায় কাকে যেতে হবে? অন্তর্দশাতেও কিন্তু আপনার মঙ্গলের দশায় মঙ্গলের অন্তর্দশা হতে পারে, মঙ্গলের দশায় শনির অন্তর্দশা হতে পারে, মঙ্গলের দশায় আপনার এখানে যেহেতু মকর লগ্নের ক্ষেত্রে রাহুর অন্তর্দশা হতে পারে, মঙ্গলের দশায় আবার না বৃহস্পতি হবে না, মঙ্গলের দশায় বৃহস্পতি কিন্তু হবে না। মঙ্গলের দশায় মঙ্গল হতে পারে, মঙ্গলের দশায় শনি হতে পারে, আর মঙ্গলের দশায় রাহু হতে পারে। এই তিনটি ছাড়া এর বাইরে মনে হয় যাওয়ার কথা না। আচ্ছা, এটা একটু নোট রাখুন, পরবর্তীতে আপনারা এই শখটা নিয়ে একটু রিসার্চ করবেন, তারপরে হচ্ছে এটা বের করা যাবে, আর আমিও একটু রিসার্চ করব, এটি নোট রাখুন। স্যার কিশোর দাদার অনুষ্ঠানে বলছি স্ত্রীর ওপরে কিছু সমস্যা তো তৈরি হতে পারে, স্ত্রীর মৃত্যু তো ঘটতে পারে স্যার। অষ্টমে আছে যেহেতু আরে সে তো তার বিবাহের বয়স আসবে, বিবাহ করবে, তারপরে না তার স্ত্রী মারা যাবে বা স্বামী মারা যাবে, সেটা তো করে। অবশ্যই স্যার। সে দশায় তো আমরা এখনো যেতে পারিনি, এ তো 13 বছর বয়স, তখন তো সে বিবাহ করেনি। 13 বছরে আর কি কি ঘটবে তার? 13 বছর বয়সের মধ্যে তার কি ঘটবে? হাত পা ভাঙবে টাঙবে নাকি, বা মস্কাবে কিনা, সে দুর্ঘটনায় পড়বে কিনা, সে রোগ ব্যাধিতে ভুগবে কিনা, শনি মঙ্গল কনজাংশন আছে তো হতে পারে। হ্যাঁ? শিশুবেলায় কত নাকি পায়ে ঘটে, আঘাত লাগতে পারে স্যার, তার পায়ে- শিশু পায়ে- দৃষ্টি আছে কিনা, পায়ে আঘাত লাগবে স্যার, অ্যাক্সিডেন্ট যোগ। এগুলো তো দেখতে হবে না, যে প্রথম দশাটা তার কেমন যাবে। এইবার কিন্তু এতটা সোজা নয়। হ্যাঁ বলুন। স্যার মানে সূচিবায়ু বা অসিরির সমস্যা থাকতে পারে। ষষ্ঠে বুধ, হ্যাঁ ষষ্ঠে এক বুধ, কাজ বারবার করা। কিন্তু ষষ্ঠে বুধ তো তার নিজ গৃহে ভাগ্যবতী এবং ষষ্ঠপতি। কিসের বুনিয়াদে বললেন? ষষ্ঠে বুধ থাকলে ওদের স্যার ওসিডি রোগটা দেখা যায়, মানে যেটা একটা মানসিক রোগ, এক কাজ বারবার করা। কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র তো শুভকারক গ্রহ, এটা কুম্ভ লগ্নের ক্ষেত্রে গিয়ে, কুম্ভ লগ্নে তো আর ষষ্ঠে যদি বুধ পড়তো কর্কটে, তাহলে বলতে পারতেন যে সুচিবায়ুগ্রস্ততা থাকবে, তার মানসিক ব্যাধি থাকবে, এটা বলতে পারতেন। বা মীন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠে বুধ থাকলে রবির গৃহে, এক্ষেত্রে আপনি বলতে পারতেন। বা মকর লগ্নের ক্ষেত্রে কিভাবে বললেন? মকর লগ্নের ক্ষেত্রে তো শুভকারক বুধ ষষ্ঠে বসে আছে, লগ্ন সাপেক্ষে হবে না বিচারটা? বলেন। স্যার হ্যাঁ স্যার আমি একটা কথা বলতে চাই স্যার, ওনার টোটাল সংখ্যাটা নিউমোলজি করে 33 অর্থাৎ 6 যোগ উনি বৃহস্পতিবারে জন্ম অর্থাৎ 3 ইকুয়াল টু 7 স্যার, কেতু পাওয়া গেছে স্যার। হ্যাঁ, কেতু রাহু কেতু পাওয়া গেছে তার জন্মটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে রাহু কেতু, রাহু এবং কেতু পাওয়া গেছে, রাহু কেতু দুটি গ্রহ কিন্তু নিষ্ক্রিয়, মানে নিঃস্ব। জি স্যার। তাহলে এই দুটোর কুপ্রভাব তাকে দেবে না। উপরন্তু কেতুর উপর তার বৃহস্পতির দৃষ্টি পড়েছে, তার মানে কেতু আরো শান্ত হয়ে যাবে। তাহলে কেতুর অশুভ প্রভাবে দুর্ঘটনা, তারপরে উচ্চস্থান থেকে পতন, মারামারি, লাঠালাঠি, হাত পা ভাঙ্গা, জলে ডোবা বা বিষধর জন্তুর দংশন, এগুলো তো হওয়ার কথা নয়। হওয়ার কথা এর কোনোটা না স্যার, বৃহস্পতির দৃষ্টি আছে স্যার, পঞ্চমে হবে না স্যার। আর এমনিতে স্যার পঞ্চম স্থান শুভ স্থান স্যার। তাহলে নিঃসন্দেহে ছোটবেলায় বলা যায় সে নাদুস নুদুস বা ভালো সুস্বাস্থ্যের অধিকারী একটি শিশু হিসেবে সে 13 বছর অতিক্রম করবে। 13 বছর 7 মাস, কত 7 মাস 15 দিন অতিক্রম করবে, এটা বলা যায় না? স্যার এটা বলতে পারেন স্যার, তার একটা গুপ্ত প্রেম ব্রোকেন হবে স্যার। না, সেটা তো ওই বয়সে হচ্ছে না, 13 বছর বয়সে তো আর হচ্ছে না। এবার কিন্তু দশা অন্তর্দশা বিচার করতে গেলে এবার কিন্তু আরেকটি ব্যাপার রয়েছে। এইবার শুক্রের দশায় সে কিসের অন্তর্দশায় জন্মগ্রহণ করেছে, আর পরপর কোন অন্তর্দশাগুলো পেয়েছে। স্যার শুক্রের দশায় মঙ্গলের অন্তর্দশা স্যার। শুক্র মঙ্গলে সে জন্মগ্রহণ করেছে। এই শুক্র, তারপর রাহু হচ্ছে স্যার। মঙ্গল, তারপর হচ্ছে শুক্র,
রাহু, তারপর শুক্র, হ্যাঁ স্যার। বলেন? বৃহস্পতি, বৃহস্পতি, তারপর শুক্র, শনি, শনি, তারপর বুধ, শুক্র, কেতু স্যার। বুধ, তারপরে শুক্র কেতুতে গিয়ে কেতু স্যার। শেষ করেছে। জি স্যার। এই কয়েকটি পার্টের রেজাল্ট তো আপনাকে আলাদা আলাদা ভাবে দিতে হবে, দিতে হবে না? জি স্যার। তাহলে এইবার শুক্রের দশায় মঙ্গলের অন্তর্দশায় জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তির, শুক্রের দশায় মঙ্গলের অন্তর্দশায় যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে, তাহলে মঙ্গল কিন্তু এ জায়গায় মানে ঘোর পাপ, মারক, এবং মারক লক্ষণাক্রান্তও হয়েছে, মারক স্থানেও কিন্তু বসে আছে। তাহলে যখন শিশুটি ভূমিষ্ঠ হয়েছে তখন তার মা অসুস্থ থাকতে পারে, শুক্রের দশায় মঙ্গলের অন্তর্দশা। এমনকি এই শিশু অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নিতে পারে, মায়ের হয়তো সিজার করে সিজারিয়ান বেবি হতে পারে। এবার যখন আসবো শুক্রের দশায় রাহুর অন্তর্দশা, রাহু একাদশে আছে, যখন সে শুক্রের দশায় রাহুর অন্তর্দশা অতিক্রম করবে, রাহু একাদশে নিচস্থ, আর একাদশপতি কিন্তু অষ্টমে নিধন স্থানে আছে, অর্থাৎ তার জি স্যার। পিতা মাতার আয় উপার্জনের পথ কিন্তু স্তব্ধ করে দিতে পারে। এই শুক্র রাহু এই সময় সে কোনো না কোনো ভাবে কিন্তু তার পিতা মাতা ব্যবসা বাণিজ্য করলে লস খেতে পারে, চাকরি করলে চাকরি বেতন আটকে যেতে পারে, বা হয়তো কর্মক্ষেত্রে সাসপেনশনে যেতে পারে, বা কোনো না কোনো ঝামেলায় কিন্তু বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য এর উপরে কিন্তু কোনো আঘাত আনতে পারে। দেখুন পারে কিনা শুক্র রাহু। পারে তো। এইবার শুক্র বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু ভাগ্য স্থানে আছে তৃতীয় এবং দ্বাদশপতি। তো বৃহস্পতিও এই লগ্নের ক্ষেত্রে মারক বা পাপ গ্রহ। তাহলে বৃহস্পতি কি করবে? এই বৃহস্পতির দশায় বৃহস্পতি ভাগ্য স্থানে আছে তৃতীয় এবং দ্বাদশপতি। এই সময় গিয়ে কি তার কোনো ভাই বোন আসতে পারে? দেখেন তো, বলেন তো আসতে পারে কিনা? স্যার, যেহেতু তৃতীয়পতি হতেই তো পারে স্যার। হতেই পারে, কিন্তু হলে সে কেমন থাকবে এটা হচ্ছে প্রশ্ন। যদি তার ভাই বোন হয়, সেই ভাই বোনটি কেমন থাকবে? কিন্তু স্যার এখানে স্যার রাহুর দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে, আবার বৃহস্পতি দ্বাদশপতি, সেখানেও স্যার রাহুর দৃষ্টি আছে। সেক্ষেত্রে তার ভাই বোনের একটা মানে সম্ভাবনা বা কোথায় সহজ উত্তর হচ্ছে মকর লগ্নে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি পাপ গ্রহ। তো সেই বৃহস্পতির অন্তর্দশায়, শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশায় তার ভাই বোন যদি জন্মায়, তাহলে সে অসুস্থ থাকবে দীর্ঘদিন অসুস্থতায় ভুগবে। কারণ তার জন্য প্রচুর ব্যয় হবে, কারণ সে দ্বাদশপতি বৃহস্পতি যতই ভাগ্য স্থানে থাকুক না কেন, দশাটা শুক্রের আর অন্তর্দশাটা বৃহস্পতির। সেটাই ভালো ছিল, তোমার দেখতে পাবে না ওরা। কে কিনা বলেন? স্টেট বই দেবে। কি মনে হয় বলেন? ঠিক। একটা সাউন্ড পলিউশন হচ্ছে স্যার কোথাও থেকে। দ্বাদশপতি থাকায় এই ভাই বোনও কি হাসপাতালে হওয়া উচিত? হাসপাতালে হোক আর নদীর ভিতর হোক বা বিমানে হোক বাসে হোক, এক জায়গায় হবে, কিন্তু হওয়ার পরে সে কতটা সুস্থ থাকবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। যে তার ওই সময় ভাই বোন হতে পারে, আর যদি হয় তাহলে সে কতটা সুস্থ সবল থাকবে। এর এখানে রাহু পরবর্তী, এবং মঙ্গলের দৃষ্টি থাকায় ইয়ে হইতে পারে স্যার, হ্যাঁ যেটা বলছেন মঙ্গলের দৃষ্টি থাকায় সিজারিয়ান হইতে পারে স্যার, তারা ভাই বোন। হ্যাঁ তাও হতে পারে। মঙ্গলের শোনা যাচ্ছে তাহলে কোনো না কোনো ভাবে কিন্তু সে অসুস্থ হতে পারে, সেই ভাই বোন কোনো না কোনো ভাবে অসুস্থ হতে পারে, এটা পরিবারের জন্য পীড়াদায়ক হতে পারে। এইবার যদি শুক্রের দশায় শনির অন্তর্দশা যদি যায়, তাহলে শনি মকর লগ্নের ক্ষেত্রে একাই মারক, স্বয়ং মারক, সে ধনভাবে বসে আছে, তাহলে কেমন যাবে? যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে স্যার, পাপগ্রহের দৃষ্টি ভালো যাবে না।
কিন্তু শনি তো তার মূল ত্রিকোণে শুভ জায়গায় আছে, মূল ত্রিকোণে আনন্দময় স্থানে ধনবতী ধনভাবে বসে আছে। এই সময়টা কি তার খারাপ যাবে না ভালো যাবে? আর বলছি এমনিতে তো স্যার দেখা যায় যে সেটা ভালো কুম্ভ রত্ন শনি কুম্ভের করে তার মূলাত্মিক না স্যার, কিন্তু মঙ্গলের যে স্যার দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি মঙ্গলের, মঙ্গলের দৃষ্টি পড়েছে, মঙ্গলের উপর তো শনিরও দৃষ্টি পড়েছে, একে অপরে তো দৃষ্টি দিয়েছে। এমনকি এই যে বললাম যে শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশায় তার ভাই বোন হলে সে অসুস্থতায় ভুগবে, তার কারণ কি? তৃতীয় ভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়েছে। দেখেছেন অষ্টম দৃষ্টি পড়েছে না? মঙ্গল চতুর্থ সপ্তম আর অষ্টমে দৃষ্টি দেয় না? তো মঙ্গলের চতুর্থ ঘর কই? দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাহুর উপর দৃষ্টি, তার নিজ গৃহে দৃষ্টি দিয়েছে। তা রাহুর উপরে দৃষ্টি দিয়ে কি সে ভালো কিছু করেছে? গুরুজি আজকে অন্য, নমস্কার, শুভ সন্ধ্যা। আপনার অন্য কোনো টপিকসে ক্লাস হবে না, একটি বড় টপিকস নিয়ে ক্লাস শুরু করা হয়েছে, অর্থাৎ এটি শেষ করতে হবে, এটির সঙ্গেই যোগদান করতে হবে, অন্য টপিকসটা আজকে বাদ রাখতে হবে। এমন একটা শুরু করা হয়েছে যে 4-5 ঘন্টায় ওই ক্লাস শেষ হবে না যদি ব্যাখ্যা করতে হয়। তো আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু খেয়াল রাখুন এবং সঙ্গে সঙ্গে উত্তরটা দিবে। প্রশ্ন হচ্ছে কি, আজকে সাবজেক্ট হচ্ছে জ্যোতিষের দশা অন্তর্দশা বিচার পদ্ধতি। তো দশা অন্তর্দশা বিচার পদ্ধতি, একটি হরস্কোপ আছে, দেখেন আপনি মনে হয় দেখতে পাচ্ছেন। তো এই হরস্কোপের শিশুটি জন্মগ্রহণ করেছে 22 জুলাই 1993, 6:30 সন্ধ্যা কলকাতায়। তো তার লগ্ন হচ্ছে মকর, ধনভাবে কুম্ভে শনি, হচ্ছে আপনার বৃষে কেতু এবং শুক্র, মিথুনে হচ্ছে বুধ, কর্কটে রবি, আর সিংহে চন্দ্র মঙ্গল, কন্যায় হচ্ছে বৃহস্পতি, আর বৃশ্চিকে রাহু অবস্থিত। দশা সে ব্যক্তি কিন্তু বিংশোত্তরী শুক্রের দশায় মঙ্গলের অন্তর্দশা নিয়ে জন্মগ্রহণ করেছে। এখানে প্রশ্ন হচ্ছে শুক্রের দশাকালে সে যে 13 বছর 7 মাস 15 দিন শুক্রের দশা ভোগ করছে, এই 13 বছর 7 মাস 15 দিন এই শিশুটির কেমন কাটবে, তারপরে তার প্রতিটা অন্তর্দশা কেমন কাটবে শিশুকালের 13 বছর 7 মাস 15 দিনের, এটা নিয়ে আলোচনা চলছে। তো এখানে মকর লগ্নের ক্ষেত্রে শুক্র এবং বুধ তো শুভকারক গ্রহ। গুরুজি রেডি তো? আপনি রেডি? আচ্ছা, মকর লগ্নের ক্ষেত্রে শুক্র রাজ্যকারক গ্রহ। হ্যাঁ, বুধ শুক্র রাজ্যকারক গ্রহ, আর চন্দ্র মঙ্গল বৃহস্পতি হচ্ছে পাপ গ্রহ, শনি স্বয়ং মারক গ্রহ। তাহলে শনি ধনপতি ধনভাবে বসে আছে। শনি দেখুন অষ্টমে মঙ্গল চন্দ্র অবস্থিত, তার উপর দৃষ্টি ফেলেছে, আর পঞ্চমে শুক্র কেতুযুক্ত, তার উপর বৃহস্পতির দৃষ্টি, এবং লগ্নের উপরও বৃহস্পতির দৃষ্টি পড়েছে। তাহলে শিশুকালটি তার কেমন যাবে, শিশুকাল সে কেমন কাটাবে? এখন দেখো যে লগ্নে ভাবে বৃহস্পতির দৃষ্টি করেছে, তাহলে এবং মঙ্গলের উপরে শনির দৃষ্টি আছে ধনভাবে, তাহলে পারলে তার প্রচন্ড শরীর কষ্টের কারণ হয়, এবং এমন শরীর কষ্ট হতে পারে মৃত্যু দুর্যতা শরীর কষ্ট, তার হাসপাতাল বলো নার্সিং হোম বলো বিভিন্ন জায়গায় চিকিৎসা বাবদের জন্য তাকে যেতে হবে, অর্থ খরচা হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু লগ্নের বুধ যেহেতু এই লগ্নের পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, না বুধ না, শুক্র পঞ্চমপতি পঞ্চমে বসে আছে। হ্যাঁ, শুক্র পঞ্চমপতি পঞ্চমে, ষষ্ঠে বুধ আছে। তাহলে মোটামুটি ধরো শরীর কষ্টের কারণ হবে, ব্যাপারে কোনো দ্বিমত নেই বা কোনো সংশয় নেই। কারণ কুম্ভ লগ্নের ক্ষেত্রে, কুম্ভ না মকর, মকর লগ্ন, মকর, মকর লগ্নের ক্ষেত্রে যে একমাত্র বৃহস্পতি মঙ্গল চন্দ্র এই লগ্নের পাপগ্রহ, আর এই লগ্নের শুভ গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। তো কাজেই
এই অবস্থাতে যদি শুক্রের দশায় মঙ্গলের অন্তর্দশায় যদি জন্মগ্রহণ হয়ে থাকে, তাহলে যতদিন মঙ্গলের অন্তর্দশা থাকবে শিশুটি মৃত্যু মতো তার শরীর কষ্টের কারণ হবে। এবার শিশুটির হবে না শিশুটির মার হবে? দেখো, যেহেতু সপ্তম ভাবে চন্দ্র বসে আছে, মাকেও তো এফেক্ট করবে। সপ্তম ভাবে না, অষ্টম ভাবে চন্দ্র বসে আছে, অষ্টম ভাবে। অষ্টম ভাবে চন্দ্র তার, আমি যেটা বলছি শনি দৃষ্ট হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, শনি দৃষ্ট হয়ে আছে, তাহলে প্রথমে এফেক্ট করবে শিশুর উপর, তারপর তার মায়ের উপরে থাকবে। আচ্ছা শিশুকে আগে এফেক্ট করবে, কারণ আমরা জাতচক্রে বিচার করা হবে শিশুর দৃষ্টিটা কোথায়। অর্থাৎ চন্দ্র যদি রাহু, শনি, মঙ্গল এই সমস্ত গ্রহগুলো দৃষ্টি হয় জন্মকালে, যেটা কোথাকি দৃষ্টি বা দৃষ্টিযোগ কালে, শিশুর দৃষ্টিযোগ বিচারকালে যে কথাগুলো বলেছি, সেই কথা মোতাবেক যে চন্দ্র যদি শনি, রাহু, মঙ্গল এই পাপগ্রহ যুক্ত হয়, তাহলে একটা দৃষ্টিযোগের কারণ কিন্তু তৈরি করে। এছাড়া অষ্টমে মঙ্গল শনি দৃষ্ট হয়েছে, তাহলে মৃত্যু তুল্য শরীর কষ্ট তো কারণ হবে, একটা সেম টাইম মায়েরও শরীর স্বাস্থ্য খারাপ হবে। হ্যাঁ, এইটাই বলতে চাচ্ছি যে এমনটি কি ঘটতে পারে যে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার সময় সে সিজারিয়ান বেবি হতে পারে, যে ভূমিষ্ঠ হওয়ার সময় দেখা যাচ্ছে যে হয়তো মায়ের সিজার করার প্রয়োজন পড়তে পারে, নর্মাল ডেলিভারি নাও হতে পারে। দেখো, বর্তমানে আর সিজার বাচ্চা ছাড়া আর নর্মাল বাচ্চা খুব একটা হয়নি। তো সেটা বড় কথা নয়, নর্মাল বাচ্চা হয়নি বলে তো বিচার এগুলো তো মানে হাস্যকর কথা হয়ে যায়। তবে সিজার আপনার কথা মনে পড়লো, ওই কথাটা মনে পড়তেছে। রেডিমেড বাচ্চা না, এখানে একটি কথা আছে, কিন্তু এই সিজার ছাড়া হচ্ছে না, তার ভিতরেও কি নরমাল হচ্ছে না? হচ্ছে। কিন্তু কয়েকদিন আগেও কিন্তু আপনার প্রচেষ্টা গাড়ির ভিতরে, প্রচেষ্টা বাস ঢাকা, এই বাসের ভিতরে একটি শিশু জন্মগ্রহণ করেছে এবং সারা জীবনের জন্য তার বাস ভাড়া ফ্রি করেছে, এটা ঘোষণা দিয়ে দিয়েছে। তো এটি কিন্তু জন্মগ্রহণ করছে। তো কেতু শুক্র যুক্ত থাকার কারণে পঞ্চম ভাবে সেই শিশুটি তার শিশুবেলা তার কেমন হবে, আর চতুর্থপতি মঙ্গল শনি দৃষ্ট এবং চন্দ্রযুক্ত থাকায় তার মা অসুস্থতায় ভুগবে। অর্থাৎ শিশুটি মাতৃগর্ভে সে এমন অবস্থায় থাকবে যে সিজার করতে বাধ্য হবে, এমন একটা পরিবেশ তৈরি হয়ে বসতে পারে। তা না হলে মাতৃপীড়া কোন দিক থেকে আসবে? এখানে মায়ের ব্যাধি পীড়াটা কোন দিক থেকে আসবে সে ভূমিষ্ঠ হওয়ার সময়? আর কোন দিক থেকে আসতে পারে এটি ছাড়া? না, মাতৃপীড়া যেহেতু মঙ্গল আছে, মায়ের ব্লিডিং, মানে শিশু হওয়ার পর রক্ত সংক্রান্ত কারণে অতিরিক্ত রক্তক্ষরণ জনিত মায়ের ব্যাধি হবে। হ্যাঁ, তা সেই রক্তক্ষরণ কি সিজারের মাধ্যমে হতে পারে না, বা এমনি কোনো কারণে রক্তশূন্যতা দেখা দিতে পারে না? কোনো কারণে হতে পারে, মানে তার রক্তক্ষরণটা চরম পর্যায়ে যেতে পারে, এটাই বক্তব্য। হ্যাঁ, এইটাই। তাতে সিজার করলে যে এটা হবে এমন নয়, নর্মাল ডেলিভারি হলো ঠিক একই চিন্তা। হ্যাঁ, একই হতে পারে। এইবার শুক্রের দশায়, হ্যাঁ ঠিক আছে গুরুজি, এবার সিজার বাচ্চা আনি যেন নর্মাল ডেলিভারি হয়েছে, তাহলেও কিন্তু মায়ের মাতৃপীড়া, রক্ত সংক্রান্ত রক্তজনিত পীড়া, এগুলো মা কিন্তু বেশি ভুগবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। আর শিশুরও যেহেতু অসময় চন্দ্র সুনির্দিষ্ট হয়েছে এবং রাহু 7, 8, 9, তার রাহু দৃষ্টিটা নাই বোধ হয়, রাহু দৃষ্টিটা নাই, কিন্তু শনি মঙ্গল মানে দৃষ্টি আছে বা যুক্ত আছে, কাজে কাজে শিশু পীড়া, শিশু অসুস্থতাও থাকবে, মায়ের সঙ্গে তার থাকবে। এইবার গুরুজি শুক্রের দশায় রাহুর অন্তর্দশা তার কেমন যাবে? রাহু তো একাদশে নিঃস্ত হয়ে বসে আছে, শুক্র পঞ্চমে নিজ গৃহে একাই রাজযোগ তৈরি করেছে। রাহু কেতুর কোন নিজস্বতা তো নেই, গ্রহযোগে ওদের সক্রিয়তা। রাহু কেতুর কোন নিজস্বতা নেই, গ্রহযোগে ওদের সক্রিয়তা। দুটোই ফল এবং দুটোই পাপ গ্রহ। আমার মনে হয় শনি, মঙ্গল আর রবি যে সমস্ত পাপ গ্রহের আমরা আখ্যা দিই, তার থেকে সবচেয়ে যদি
মানে এর গোদামির শেষ নেই, এই গ্রহটার গোদামির শেষ নেই। এখন নিচস্থ থাক বা উচ্চস্থ থাক সেটা বড় কথা নয়। এখন শুক্রের দশায় যেহেতু রাহুর মিত্র সে এবং লগ্নের একাদশে রাহু বসে আছে, তাদের লগ্নের একাদশ ভাব থেকে সাংসারিক শোক দুঃখ কষ্টের একটা বিচার করা হয়। ঠিক লাইনে শোক দুঃখ কষ্টের একটা বিচার করা হয়। তো সেই হিসাবে লগ্নের একাদশে বসে আছে রাহু, নিচস্থ হয়ে শুক্রযুক্ত হয়েছেন। কাজে কাজে এই সময়ে জাতকের বা জাতিকার যাই হোক না কেন, শিশু কোন মানে নিকট আত্মীয় বা সে তো বুঝতে পারবে না, বা তার মা বা তার মাতৃস্থানীয় যেহেতু চন্দ্র মঙ্গল শনি দৃষ্ট হয়েছে বা যুক্ত হয়েছে, সেহেতু একটা সাংসারিক শোক দুঃখ কষ্টেরও কারণ ইন্ডিকেট করছে। এখানে কি বৈষয়িক অবনতি ঘটতে পারে? তার পিতামাতার বৈষয়িক অবনতি ঘটতে পারে? ডেফিনেটলি পিতার আয় ভাবে যেহেতু বৃহস্পতি যেহেতু লগ্নে দৃষ্টি করে বসে আছেন, তাহলে পিতা পিতৃদের দেহনাশ। কারণ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি সার্বিক অর্থে দুর্ভাগ্যের কারণ। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কোনো সংশয় নেই, কুণ্ডলও তাই। তো সেই কারণে যে পিতার যে আর্থিক উন্নতি যে চলছিল বা আর্থিক যে ফ্লোটা চলছিল, সেই ক্রমান্বয়ে ফ্লোটা মানে ধারাটা, সেই ধারার মধ্যে কিছু বাধা বিঘ্ন আসবে, এ ব্যাপারেও কোনো দ্বিমত নেই। আচ্ছা, সুন্দর। এইবার হচ্ছে শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা। হ্যাঁ, শুক্র বৃহস্পতির দশা সাধারণত এই লগ্নের বৃহস্পতি তৃতীয় একাদশপতি, তিনি তৃতীয় একাদশপতি। সাধারণত শুক্রের দশায় বলি শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা শুভকারক হবেন যদি বৃহস্পতি লগ্নে দৃষ্টি না করেন। কিন্তু এখানে বৃহস্পতি লগ্নে দৃষ্টি করে বসে আছে, ভালো করে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক জায়গায় যাচ্ছেন। তো যদি সেই জায়গায় যায় তাহলে এই সময় তার কোনো ভাই বোন জন্ম নিলে সেই ভাই বোন পিতা পৃথিবীদের কিছু একটা দেহ কষ্ট দেহহানি এরকম একটা ইন্ডিকেট করতে যায়। ভাই বোনের দিক থেকে বৃহস্পতি খুব একটা কার্যকরী কিছু ভূমিকা নেয়নি। ভাতৃকারক হিসেবে বৃহস্পতির ভূমিকা খুব একটা বড় দেখা যায়, কারণ ওই ভাবটাকে বৃহস্পতি নিজেই ইগনোর করে, মানে অবজ্ঞা করে, মানে কেটে যায়। কাজে ভাতৃভাবকে নিয়ে খুব একটা বিচলিত হওয়ার কথা নয় বা কথার ব্যাপার নয়। যেটা বিচলিত হওয়ার কথা, পিতা বা পৃথিবীদের কোনো দেহনাশ, শারীরিক প্রচন্ড বিপর্যয়, এইটাই হচ্ছে না। যদি ভাই বোন হয় তাহলে সে ভালো থাকবে না খারাপ থাকবে? যদি হয়, প্রশ্ন হলো যদি বৃহস্পতি লগ্নে দৃষ্টি না করতেন, হ্যাঁ, তাহলে কি ফল পাবো? আজকের প্রশ্ন এইটা, তাহলে এই প্রশ্নটা মিটে গেল। যেহেতু বৃহস্পতি লগ্নভাবে দৃষ্টি দিয়েছেন, কাজে দশাটা সার্বিকভাবে অশুভ হবে, শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা। কিন্তু যদি বৃহস্পতির লগ্নে দৃষ্টি না দিতেন তাহলে কি ফল? হ্যাঁ, তাহলে ভাই বোন, তাহলে তার ভাই বোন হতো এবং হলে অসুবিধা হতো তাকে নিয়ে। ভাই বোন নয়, তার বোন হতো। বৃহস্পতি কখনো ভাই দেবে না, বৃহস্পতি রাহু এগুলো কখনো ভাই দেয়, এগুলো বোনই দেয়, শুক্র এগুলো বোনই দেয়। ব্যতিক্রম যে হয়নি এমনটা নয়, তবে সার্বিক অর্থে আমরা দেখেছি যে বৃহস্পতি তৃতীয় ভাবে বা পঞ্চম ভাবে থাকলে সাধারণত পুত্র সন্তান অপেক্ষা কন্যা সন্তান লাভযোগটাই বেশি হয়। হলে সে কেমন থাকতো? হলে সে কেমন থাকতো? যদি হতো কন্যা সন্তান বা কন্যা মানে তার বোন হতো, হলে সে কেমন থাকতো? দেখো, যেহেতু যদি বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিয়ে থাকেন এই ছকেতে, তাহলে বোনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর যদি লগ্নে দৃষ্টি না থাকতো তাহলে বোন হতো, বোনের শরীর স্বাস্থ্য অপেক্ষিত ভালো থাকবে। কিন্তু
থার্ড হাউসে তো রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে, সেক্ষেত্রে কি হতো? হ্যাঁ, সারা বছর রাহু বৃষ্টি করেছে। দেখো, যতই বড় বলি না কেন, প্ল্যানেট হিসেবে বৃহস্পতির প্রাধান্যকে স্বীকার করে নিতেই হয়। তিনি যদি নিজ অষ্টমিত দুস্থানগত শত্রুযুক্ত শত্রুকে শত্রু হয়, তবু বৃহস্পতির ক্ষমতা কমে যাবে, কিন্তু রাহুকে ডমিনেট করার ক্ষমতা তার আছে। আচ্ছা, আমার বক্তব্য ওই তার জায়গায়। মানে এ যাত্রায় বেঁচে যেতে পারে। হ্যাঁ, এই লগ্নে দৃষ্ট হওয়ার কারণে ভাই বোন হলেও তার সে খুব ব্যাধি পীড়ায় নাও ভুগতে পারে। না, ব্যাধি পীড়া হবে, তবে তার মৃত্যু হবে। হ্যাঁ, সেইটা বলতেছি, ব্যাধি পীড়ায় ভুগবে, মৃত্যু হবে না। যদিও রাহু দৃষ্টি আছে, হুম তবু যেহেতু লগ্ন ভাবে বৃহস্পতির দৃষ্টি, তিনি তৃতীয় একাদশপতি, হুম। মনে হয় না যে ভাই বোনের মৃত্যু হয়ে যাবে। একাদশপতি নয় তো গুরুজি, দ্বাদশপতি। দ্বাদশপতি, আপনি ভুল করছেন ওখানে। আর দ্বাদশপতি, ব্যয়পতি, 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 হ্যাঁ হ্যাঁ, তৃতীয় ব্যয়পতি মকর লগ্নের ক্ষেত্রে, আমি মকর লগ্নের কুম্ভ লগ্নকে মনে করছি। হ্যাঁ। আর তৃতীয় ব্যয়পতি হিসাবে তিনি তো একটা তো হতেই পারে, শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটা দুশ্চিন্তা থাকতে পারে। ব্যয়পতি হিসাবে বৃহস্পতি যে খুব খারাপ ফল দেবে এমনটাও নয়। সার্বিক অর্থে দেখো, এই ভাই বোনের যদি বিচারটা করো, তাহলে বলবো যে ভাই অপেক্ষা বোন বেশি হবে, এবং তার ভাই বোনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। ভাইটা বাদ দিলাম, ভাই হবে হ্যাঁ, না, বোনের শরীর ভাই স্বাস্থ্য ভালো হবে। থাকবে না, ঠিক আছে, আর প্রয়োজন নেই। এইবার শুক্রের দশায় শনির অন্তর্দশা। শুক্রের দশায় শনির অন্তর্দশা, সাধারণত দশান্তর দশায় শনির বলা কি হয়েছে, শনি শুক্র, যে একটা গ্রহ বলবান, একটা গ্রহ যদি দুর্বল হয়, তাহলে শনির দশায় তার শুক্রের অন্তর্দশা বা শুক্রের দশায় শনির অন্তর্দশা মোটামুটি শুভ ফল দেয়। যদি দুটো গ্রহই সম্বলবান হয়, তাহলে দশান্তর দশা অত্যন্ত খারাপ হয়। আর নর্মাল ক্ষেত্রে শনির দশায় বা শুক্রের অন্তর বা শুক্রের দশায় শনির অন্তর দশাটা খুব ভালো যায়। যায়নি, তাহলে এক্ষেত্রে মকর লগ্নের ক্ষেত্রে শনি পাপ, আর শুক্র হচ্ছে একমাত্র শুভকারক গ্রহ। তাহলে শুক্রের দশায় শনির অন্তর্দশা, তাহলে শুভ ফল, হ্যাঁ প্রধান মারক, তাহলে শুভ ফলকে সে নষ্ট করবে নিশ্চয়ই। অর্থাৎ ওই বয়সে তার বাবার ধনধান্য নষ্ট হবে, ধনভাবে যেহেতু শনি বসে আছে, তাই তো নাকি? স্যার, হ্যাঁ বলুন। স্যার, লগ্নপতি স্বয়ং মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা এবং স্বয়ং লগ্ন সূর্যের উত্তরা আষাঢ়া নক্ষত্রে উপবেশন করেছে স্যার। যতই করুক, যতই করুক, স্যার এক্ষেত্রে কি প্রভাবটা আরো বেশি হবে না স্যার? আরো কুপ্রভাবটা বেশি হবে, সুপ্রভাবটা হবে না। হ্যাঁ স্যার, সেটাই বলবো, আরো কুপ্রভাবটা বেশি হবে। এই জন্যই বলতেছি, এবার দেখুন শুক্রের দশায় বুধের অন্তর্দশা, এবার কি হবে? বুধ শুক্র দুটিই কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ। যেটি আমাদের সুনন্দা ম্যাডাম বলেছিলেন যে এ কিন্তু একটু সুচিবায়ুগ্রস্ত বা একটু বাচাল, বা ধরুন একটু লালাঝরা, বা ধরুন আপনার তোতলামি, এই ধরনের কিছু, বা মেন্টাল কোনো দিক হয়তো তার মধ্যে থাকতে পারে। যেহেতু সুচিবায়ু থাকা মানে মেন্টাল কিছু থাকে, তা নাহলে সুচিবায়ু হবে কেন? বারবার স্নান করা, বারবার হাতে সাবান দেওয়া, এগুলো হবে কেন? মানে কিছু মেন্টাল দিক, খারাপ দিক, নেগেটিভ দিক কিন্তু থাকবে। কিন্তু এই জায়গায় আসার জন্যই কিন্তু এতক্ষণ অপেক্ষা করছিলাম যে শুক্রের দশায় বুধের অন্তর্দশা, শুক্র বুধ স্বয়ং মানে শুভকারক গ্রহ বা রাজ্যকারক গ্রহ, তার দশা অন্তর্দশা চলছে, দুটি শুভ গ্রহ। যে কথা একটু আগেই কিন্তু গুরুজি বললেন যে শুভ দশা মানে শুভ গ্রহের দশা, শুভ গ্রহের অন্তর্দশা শুভ ফল, শুভ গ্রহের দশা অশুভ গ্রহের অন্তর্দশা মধ্যম অশুভ ফল, অশুভ গ্রহের দশা অশুভ গ্রহের অন্তর্দশা পুরোপুরি অশুভ ফল। তাহলে এক্ষেত্রে তার শুক্রের দশায় বুধের অন্তর্দশা নিঃসন্দেহে তার ভালো যেতে হবে। অর্থাৎ অতীতে
এই পর্যন্ত শুক্রের দশায় বুধের অন্তর্দশা আসতে না, আসতে। এইখানে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলেন। শুক্র এই লগ্নে পঞ্চম দশমপতি। দশমপতি আর বুধ ষষ্ঠ ভাগ্যপতি। হ্যাঁ বুধ ষষ্ঠ ভাগ্যপতি। হ্যাঁ, তাহলে ষষ্ঠপতি বুধের দোষটা আছে। আগে ষষ্ঠপতিত্ব দোষ আছে, ষষ্ঠপতিত্ব দোষ আছে। হ্যাঁ, হ্যাঁ, ষষ্ঠপতিত্ব দোষ আছে, কিন্তু ভাগ্যপতিত্ব তো কোনো দোষ নেই। হ্যাঁ, ভাগ্যপতিত্ব দোষ নেই, ষষ্ঠপতিত্ব দোষ আছে। তার দোষ আছে। হ্যাঁ, তাহলে আগে তো ষষ্ঠপতি দোষটা তার কাটুক, ষষ্ঠপতিত্ব দোষ কাটুক। তাহলে যদি সার্বিক অর্থে বিচার করে দেখা যায় যে জন্মকালীন শিশুটির চন্দ্র মঙ্গল যুক্ত এবং শনি দৃষ্ট, যেই লগ্নে শুক্রের যে গ্রহগুলো শুক্র এবং বুধ, বুধ তিনি ষষ্ঠপতি, ষষ্ঠ ভাবে বসে আছেন এবং বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিয়েছেন। এই হচ্ছে মূল কথা, এই মূল কথা। তাহলে দেখা যাচ্ছে শিশুটি ছেলেবেলায় ওই প্রচন্ড রকমের যেটা বললাম মৃত্যু তুল্য শরীর কষ্টের কারণ, এ ব্যাপারে কোনো সমস্যা। হ্যাঁ, কিন্তু প্রশ্ন ছিল এখানে হচ্ছে যে তার এই মেন্টাল কোনো প্রবলেম হবে কিনা, মানসিক রোগী হবে কিনা। না, মানসিক রোগী ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে যে চন্দ্র যেহেতু শনি দৃষ্ট বা মঙ্গল যুক্ত হয়েছে, তার পেশাগত একটু বাচাল টাইপের হবে, বাচাল টাইপের হবে। হ্যাঁ, বা শ্লেষাগত রোগ ব্যাধি হতে পারে, ঠান্ডা জনিত হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হাঁপানি ব্রঙ্কাইটিস হতে পারে, এইগুলো হতে পারে, তাই তো? কিন্তু মানসিক রোগের লক্ষণ তো নয় এটা। অথচ সে কথাই বলে যাবে। কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, কোন সবসময় হলো ভাগ্যপতি। ভাগ্যপতি সচরাচর পাগল করবে, ছাগল করবে, এটাকে ঠিক, এবং এই লগ্নের অত্যন্ত শুভ। সুনন্দা ম্যাডাম উত্তর পেয়েছেন এবার? সুনন্দা ম্যাডাম আপনি আছেন লাইনে? হ্যাঁ স্যার আছি। এবার উত্তর পেয়েছেন? পেয়েছি উত্তর। এবার উত্তর পেয়েছেন? আপনাকে হ্যাঁ, কিন্তু আমি সকালে বলেছি যে ভিডিও অন করতে হবে। দেখুন সবাই ভিডিও অন করে ক্লাস করছে। ভিডিও অন করার দুটি কারণ, একটি কারণ হচ্ছে যে গ্যালারিটা দেখতে ভালো লাগে, দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের প্রচারণা হয়, আপনারা কতটুকু বুঝতেছেন, শিখতেছেন, জানতেছেন, আমরাও একটু মুখের দিকে তাকালে বুঝতে পারি। যদিও আপনি মেয়ে মানুষ, আপনি বলবেন যে মেয়ে মানুষ দেখে হয়তো আমরা ভিডিও অন করতে বলছি, আরো কিন্তু এখানে 4 জন মেয়ে আছেন বা 3 জন মেয়ে আছেন, আপনি সহ, না 1 2, হ্যাঁ আপনি সহ 3 জন আছেন এই মুহূর্তে। তো বাকি 2 জন কিন্তু ভিডিও অন করে ক্লাস করছে। আপনাকে অবশ্যই ভিডিও অন করে ক্লাস করার ব্যবস্থা করতে হবে। এই আজকের দিন ছাড় হলেও আগামী শুক্রবার কিন্তু এই ছাড়টা আর পাবেন না। তো এইবার আসুন, সপ্তমে যাওয়ার আগে একটু লগ্নটা বিচার করবেন স্যার। হ্যাঁ সপ্তমে যাওয়ার আগে একটু লগ্নটা বিচার করবেন স্যার। হ্যাঁ যাচ্ছি। এইবার শুক্রের দশায় কেতুর অন্তর্দশা। দেখুন শুক্র স্বয়ং নিজ গৃহে বসে আছে কেতুকে সঙ্গে নিয়ে। তো রাহু কেতু মূলত অপর গ্রহের শক্তিতে কখনো বলবান হয় আর কখনো শক্তি হ্রাস হলে সে লোপ পায়। মানে যদি অশুভ গ্রহ তার সঙ্গে থাকে তাহলে এই রাহু কেতু মানে অশুভত্ব বৃদ্ধি পাবে, আর শুভত্ব থাকলে শুভত্ব বৃদ্ধি পাবে। তো এখানে বৃহস্পতি দৃষ্ট হওয়ার কারণে কেতুর অশুভত্ব দূরীভূত হয়েছে, তো অশুভত্ব নাশ হয়েছে। তাছাড়া শুক্র তার নিজ গৃহে পঞ্চম এবং দশমপতি পঞ্চমে বসে আছে, তাহলে শুক্রের দশায় কেতুর অন্তর্দশাটা তার গুপ্ত বিদ্যার প্রতিফলন ঘটাবে। সে ওই সময় দেখা যাচ্ছে এই শিশুটি ওই সেই আঁকা লেখা, ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়া, খুঁটিখাটি মেজের লাঠি দিয়ে, মেজের কাঠি দিয়ে কোনো কিছু জিনিস আবিষ্কার করা, বা ধরুন সেখান থেকে অনেকে দেখা যাচ্ছে কি তারটার শিশুরা দেখি অনেক সময় যে কি তার ঝুলে দিয়ে মাথায় নিয়ে লাইট জ্বালিয়ে দিয়েছে, অথচ কিন্তু সেগুলো ইলেকট্রিক তার নয়, হয়তো কোনো যেমন সিগারেটের প্যাকেটের ভিতর যে কাগজ থাকে ওই কাগজ দিয়ে তারপর লাইট জ্বালাচ্ছে। তো এই যে শিশুবেলায় এরা করছে, এগুলো কোথা থেকে শিখছে? তো এই ধরনের ক্রিয়েটিভিটি কিন্তু বা এই ধরনের কিউরিসিটি তাদের মধ্যে, যে নতুন নতুন আবিষ্কার করব, নতুন কিছু গবেষণা করব, নতুন কিছু আঁকবো, বা অমুক একটি ছবি আঁকবো, অমুক জায়গায় অমুকটি দেখে আসছি, এই ধরনের কিছু করব, এই মানসিকতা কিন্তু তার ভিতরে জাগ্রত হবে।
অর্থাৎ প্রকৃত বিদ্যার মধ্যে, অর্থাৎ তার মস্তিষ্কের মধ্যে প্রকৃত বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা ঢুকাবে যে শুক্রের দশায়, কেতুর অন্তর্দশায়। অর্থাৎ 11 বছর পার করার পরে গিয়ে তারপরে সে প্রকৃত নিজেকে জানতে বুঝতে আরম্ভ করবে। ঠিক তো গুরুজি নাকি? ভালো বুঝতে পারে স্যার এই সময় স্যার? হ্যাঁ স্যার এই সময় কি স্যার সে গণিত অঙ্ক শাস্ত্রে একটু ভালো দখল রাখবে স্যার? এখানে নিঃসন্দেহে বলা যায় যে এই শিশু মানে বহু বিদ্যায় পারদর্শী হবে, মানে সে নিশ্চিত মানে বিদ্যার ভিতটা মজবুত করে গড়ে উঠাবে, সে নিজেকে বুঝতে সক্ষম হবে ওই সময় থেকে। এর আগ পর্যন্ত তাকে হয়তো পিটায় বা মেরে ধরে তাকে ওই স্কুলে নেওয়া যাচ্ছে না, কিন্তু এই সময় দেখবেন স্কুলে যাওয়ার জন্যই সে পাগল, সে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতেছে, এমনটি কিন্তু ঘটতে পারে। এমন এক সময় গেছে আমার মেয়েটি স্কুলে যেতে চায় না, মানে স্কুলে যাবেই না, স্কুলের মুখ দেখলে কান্নাকাটি, মানে ভয় পায়। তো এ নিয়ে মারামারি অনেক কিছু হয়েছে, অনেকের সঙ্গে দিয়ে পাঠানো হয়েছে, অনেক বাচ্চাদের সঙ্গে দিয়ে পাঠানো হয়েছে, কিন্তু স্কুলের দরজা দেখলেই মানে গেট দেখলেই সে মানে চেঁচানো শুরু করে দেয়। তো তখন আমাকে বলল যে তুমি কি জ্যোতিষ হয়ে কি করলে, ওকে কি আর স্কুলে দেওয়া যাবে না? তা আমি বললাম যে তুমি আর একটি মাস অপেক্ষা করো, দেখো উত্তর পেয়ে যাওয়া। তো বলছে আমি অপেক্ষা করতে পারবো না, তোমার স্কুলে নিয়ে যেতে হবে। তা বললাম যে ঠিক আছে, তাহলে আমার যখন নিয়ে যেতে হবে তো আমি নিয়ে যাই। তো আমি সঙ্গে নিয়ে গেলাম, সঙ্গে নিয়ে গিয়ে এবার ওই স্কুলে আগে থাকতে ওর যে প্রিয় যে বাচ্চাগুলো আছে তাদের কাছে স্কুল শুরু হওয়ার আগে আমি সাইড থেকে নিয়ে 2-1টি খাবার তার হাতে দিলাম। এইবার স্কুলের মাঠে গিয়ে আমরা বসলাম, বললাম স্কুলের ভিতর যাব না, আমরা কিন্তু বাসাতে বলে নিয়ে যাচ্ছি যে খবরদার আমরা কিন্তু স্কুলের ভিতর কিন্তু ঢুকবো না, মামা আমার সাথে যেতে হবে, চলেন আমরা যাই। তো আমরা যে স্কুলের মাঠে বসে দেখবো, দেখি স্কুলের ভিতর কি হয়। আজকে স্কুলের ভিতর নাকি খুব মারামারি হবে, আর তারপরে স্কুলে চকলেট দেবে, অনেক কিছু, এইগুলো বুঝিয়ে আর কি নিয়ে গেলাম। তো এই নিয়ে গিয়ে মাঠে 4-5 দিন পর পর বসতে হলো, বসেও কিন্তু তার মন লেখাপড়ার দিকে বা স্কুলমুখী করা গেল না। তো ঠিক সেই 1 মাস পরে দেখা যাচ্ছে ওই আগেই ঘুম থেকে জেগে ওঠে, 6:30টার সময় স্কুলে যেতে হয়। তো মেয়েটি তখন পেলে বা নার্সারিতে পড়ে, তো 6:30টায় স্কুলে যেতে হয়, 6টার সময় সে ঘুম থেকে উঠে যায়, উঠেই সে রেডি সে স্কুলে যাওয়ার জন্য। তো এই সময়টি কিন্তু তার ওই সময়ে তৈরি হবে, অর্থাৎ 11 বছর অতিক্রম করার পর। এর আগ পর্যন্ত কিন্তু ওইভাবে সে বিদ্যার প্রকৃত যে রসাস্বাদন সেটি কিন্তু পাবে। হ্যাঁ, আলোচনাটা খুব ভালো হলো, বা আলোচনা যেটা তুমি করলে আমি সমর্থন করছি। এখন প্রশ্ন হলো পঞ্চম ভাবে শুক্র কেতু যুক্ত হয়েছেন, এবং আরেকটা রিমার্ক করে দেখো, ভালো করে নজর করো, দেখো বৃহস্পতি দৃষ্ট হয়েছে। হ্যাঁ এটা বলেছি তো, বৃহস্পতি দৃষ্ট হয়েছে। আমাদের আলোচ্য বিষয় হবে শিশুটি উচ্চশিক্ষিত হবে, উচ্চশিক্ষায় সে বাইরে কোথাও যাবে, কোন বিষয়ে সে পড়াশোনা করলে সাফল্য পাবে, বিদ্যালয় কি স্মুথলি হবে, এবং কোন বিষয়ে সাফল্য পাবে, এইটাই কিন্তু আলোচ্য বিষয়। হ্যাঁ এটা আলোচ্য বিষয়। লেখাপড়া হবে, লেখাপড়া হবে, এটা বড় কথা না।